করব ভূমি পুনরুদ্ধার, রুখব মরুময়তা। এই প্রতিপাদ্যেই আজ পালিত হচ্ছে বিশ্ব পরিবেশ দিবস। বিশ্বের সবচাইতে সংকটাপন্ন পরিবেশের অধিকারী বাংলাদেশ এর মধ্যে অন্যতম। এরই প্রভাব ঘটছে বন্যা, খরা, দাবদাহ, পানির সংকট, আরও কত না অনাকাঙ্ক্ষিত দুর্যোগ, যার কারণ হয়তো আপনি, আমরা সবাই। সময় এখনই সচেতন হওয়ার, পরিবেশের প্রতি সচেতন হয়ে ওঠার। শুভ সকাল, আমন্ত্রণ কেওয়াইস্টিল নিবেদিত সকাল 24-এ। আজ বুধবার 22 জ্যৈষ্ঠ 1431 বঙ্গাব্দ, 5 জুন 2024 খ্রিস্টাব্দ। আপনাদের সাথে রয়েছি আমি সারিকা তাবাসসুম। দর্শক, জলবায়ু পরিবর্তনের ঝুঁকিপূর্ণ দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান 7ম। প্রতি বছরই জলবায়ু পরিবর্তনজনিত বিভিন্ন দুর্যোগের মধ্য দিয়ে যেতে হয় এই দেশকে। তাই এইসব দুর্যোগ প্রতিরোধে স্থানীয় জ্ঞান কাজে লাগানোর পরামর্শ বিশেষজ্ঞদের। আশিকিন প্রিন্সের রিপোর্ট। 26 মে বাংলাদেশের উপকূলে আঘাত হানে ঘূর্ণিঝড় রিমাল, বিধ্বস্ত হয় উপকূল। ঘূর্ণিঝড় শেষ হতে না হতেই দেশের উত্তর পূর্বাঞ্চলের জেলায় দেখা দিয়েছে বন্যা। একই সময় দেশ জুড়ে অনুভূত হচ্ছে তীব্র গরম, আবার শীতের সময়ও বেড়েছিল শীতের তীব্রতা। ক্ষণে ক্ষণে রং পাল্টানো আবহাওয়া সব মিলিয়ে টালমাটাল করে ফেলেছে জনজীবন। ঘর দরজা সব নদীতে ভাঙ্গিয়া ছিটে গেছে এবং আমার এই সাথে বহু জমি জমা আমাকে ছিল, সব নদীতে গেছে। ঝড়ের সময় তো কান্দাকাটি করছি, পানি দু হাত উঠছে, কোথায় যাব কি করব, আমাকে তো সবকিছু বন্যায় লই গেছে। তিনটা জলোচ্ছ্বাস হয়েছে, তিনটা জ্বর হয়েছে এবং যেসব জায়গায় কখনোই পানি আসতো না সেসব জায়গায় পানিতে নিমজ্জিত হয়েছে। পানির স্তর নেমে গিয়ে হুমকির মুখে ফেলেছে কৃষি ও কৃষি পণ্যের উৎপাদন। আর উপকূলে লবণাক্ততার প্রভাবে হুমকিতে জনস্বাস্থ্য। প্রকৃতির এমন বিরূপ আচরণের কারণ জলবায়ু পরিবর্তনের প্রভাব। গবেষকরা বলছেন, উন্নত দেশগুলোর কার্বন নিঃসরণের ভুক্তভোগী বাংলাদেশ। বাংলাদেশের সুযোগ আছে যে মডেল ফলো করার কারণে সারা পৃথিবী উত্তপ্ত হয়ে ধ্বংসের দিকে আছে, সেই মডেল অ্যাভয়েড করে আমরা নিজস্ব প্রকৃতি নির্ভর অর্থনীতি বা সবুজ অর্থনীতি যেটাকে বলি আমরা, সেটা সাজানোর জন্য কার্বন লাগবে। আমার কার্বন ছাড়া পৃথিবী টিকবে না, কিন্তু কার্বন অতখানি করবো যেটা আমার প্রকৃতির ক্ষতি না করে। আমাদের এখন হোলিস্টিক্যালি কমিউনিটি রেজিলিয়েন্স পরিকল্পনা করতে হবে যে কীভাবে আমরা এই দুর্যোগের সামনে সহনীয়তার জায়গাগুলোতে প্রত্যেকটা কমিউনিটি নিজস্ব প্ল্যানিং করতে হবে, কারণ ইন্ডিজিনিয়াস নলেজ এবং লোকাল ন্যাচারাল রিসোর্সটাকে কাজে লাগাইতে হবে। বাংলাদেশ বর্তমানে কার্বন নিঃসরণ করছে 0.47%। গবেষকরা বলছেন, আগামী কয়েক বছরের মধ্যেই তা বেড়ে হবে 1%, যার লাগাম টানতে হবে এখনই। এখন যেটা মাত্র 0.5-এর কাছাকাছি আছে, সেটা খুব দ্রুত বোধহয় 1% পৌঁছে যাবে আমরা যেভাবে ব্যাপকভাবে কার্বন নিঃসরণ করছি। সুতরাং আশিকিন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা। দর্শক, কক্সবাজার যেন আজ বিপর্যস্ত। আর এটি এখন শুধু কক্সবাজারের মধ্যে সীমাবদ্ধ নয়, হয়ে উঠেছে জাতীয় সমস্যা। আমরা একটু কক্সবাজারের খবর নিয়ে আসবো। কক্সবাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আজিম নিহাত। আমরা একটু জানতে চাইবো, এই যে এত প্লাস্টিক দূষণ, পানির লবণাক্ততা বৃদ্ধি পাচ্ছে, সেই সাথে যে নদীগুলো বিপর্যস্ত হচ্ছে কক্সবাজারে, এসবের প্রভাব নিয়ে একটু আমাদের জানাবেন। আর এর প্রতিকারে কোনো ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা, এসব নিয়ে একটু আমাদের বিস্তারিত জানাবেন। সারিকা, আপনি ঠিকই বলেছেন যে কক্সবাজারে এখন পরিবেশগতভাবে অনেকটাই বিপর্যস্ত। কারণ আমরা গত কয়েক বছর ধরে যে বিষয়টি দেখে আসছি, যে কক্সবাজারে আপনি জানেন যে প্রায় 10 লাখেরও বেশি রোহিঙ্গাকে কক্সবাজারে আশ্রয় দেওয়া হয়েছে। তাদেরকে আশ্রয় দিতে গিয়ে 9,000 একরের মতো বন ধ্বংস হয়ে গেছে ইতিমধ্যে, এবং নতুন করে প্রতিদিন তাদের জ্বালানি সংগ্রহ করতে গিয়ে আরও বেশি করে ধ্বংস হচ্ছে। ফলে সেখান থেকে বন যেমন ধ্বংস হয়েছে, অন্যদিকে সমুদ্রের কথা, যেহেতু আপনি জানেন যে কক্সবাজার সমুদ্র উপকূলীয় এলাকা, এই সমুদ্রের বিস্তীর্ণ জায়গা জুড়ে সমুদ্রের বিভিন্ন পয়েন্টে আমরা যেটি দেখেছি যে হাজার হাজার একর প্যারাবন রয়েছে। সেখান থেকে গত 2-3 বছরের ব্যবধানে একটা প্রতিযোগিতায় নেমে গেছে সরকারি দল, বিরোধী দল এবং অন্যান্য যারা সবাই মিলিয়ে একজন দখলের প্রতিযোগিতায় নেমে গেছে। প্যারাবন ধ্বংস হয়ে যাচ্ছে দিনের পর দিন। বিশেষ করে মহেশখালীতে হাজার হাজার একর প্যারাবন ইতিমধ্যে ধ্বংস হয়ে গেছে। আপনি জানেন যে প্যারাবনের যে বৈশিষ্ট্য, যে
অন্যান্য যে সাধারণ বনের চেয়ে প্যারাবন 40 থেকে 70% বেশি কার্বন শোষণ করে রাখে। ফলে এই গুরুত্বপূর্ণ প্যারাবন কক্সবাজারের রক্ষার ক্ষেত্রে উপকূলীয় বন বিভাগ এবং সরকারের অন্যান্য যে প্রতিষ্ঠানগুলো তারা অনেকটাই উদাসীনই বলা চলে। কারণ হাজার হাজার এখন বন চোখের সামনে প্যারাবন ধ্বংস হলেও তাদের কার্যত কোনো পদক্ষেপ নেই। ফলে একদিকে প্যারাবন ধ্বংস, অন্যদিকে যে রোহিঙ্গাদের আশ্রয় দিতে গিয়ে বন ধ্বংস হয়ে গেছে, এবং পাশাপাশি আপনি বলছেন নদীর কথা। এখন আমি এই মুহূর্তে যেখানটায় আছি এটার পাশেই হচ্ছে বাকখালী নদী। এই বাকখালী নদী অনেকটাই এখন বিপর্যস্ত। আমি এখন যেই এলাকাটি আমার ক্যামেরায় দেখাচ্ছি সেখানটাই 1 বছর আগেও প্যারাবন ছিল, অর্থাৎ শহরের একদম নিকটবর্তী এই প্যারাবনটি দারুণ পরিবেশের একটা সৌন্দর্য বৃদ্ধি পেয়েছিল। কিন্তু 1 বছরের ব্যবধানে এখানে দখল করে শত শত ঘর গড়ে উঠেছে একদম জেলা প্রশাসনের পার্শ্ববর্তী, এবং এই এলাকার পাশেই থানা রয়েছে। তারপরেও এই জায়গাটি দিন দুপুরে দখল হয়ে গেছে, কেউ কিছুই করেনি। কয়েকবার আমরা নাম মাত্র অভিযান দেখেছিলাম, সেটিও আসলে ভালো কোনো ফল আনতে পারেনি। এবং পাশাপাশি আপনি জানেন যে কক্সবাজারে প্লাস্টিক দূষণের পরিমাণ অন্যান্য অনেক জায়গার চেয়ে অনেক বেশি, কারণ এটি টুরিস্ট এরিয়া। এখানে প্রায় সময় আমরা দেখি যে দিনের পর দিন বিভিন্ন ছোট ছোট সংগঠন তারা প্লাস্টিকের বিরুদ্ধে নানা ধরনের সচেতনতামূলক কার্যক্রম নিলেও সরকারের কোনো সঠিক পদক্ষেপ না থাকার কারণে এখানে প্লাস্টিক দূষণ দিন দিন বেড়ে যাচ্ছে। এর ফলে এই প্লাস্টিকগুলো দিন শেষে কিন্তু সাগরে চলে যাচ্ছে, সাগরে গিয়ে সেখানে মাইক্রোপ্লাস্টিকে পরিণত হচ্ছে এবং সাগরের পরিবেশ দিন দিন ধ্বংস হচ্ছে। সব মিলিয়ে কক্সবাজারের পরিবেশ আমরা যে গত 10 বছর আগে যে চিত্র ছিল বা 5 বছর আগে যে চিত্র ছিল সেটি এখন আর নেই বলা চলে। কারণ এখানে ময়লা আবর্জনার যেমন সঠিক ব্যবস্থাপনা নেই, তেমনিভাবে দিনের পর দিন বন, পাহাড় এবং অন্যান্য যে প্রকৃতির জীববৈচিত্র্য ধ্বংস করে আবাসন গড়ে তোলা হচ্ছে। এর ফলে কক্সবাজার বলা চলে যে এখন অনেকটাই বিপর্যস্ত। সারিকা। আজিম নিহাত, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা কক্সবাজারের দূষণ নিয়ে জানছিলাম। আমরা যদি শুধু সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ নয়, সেই সাথে নিজ নিজ জায়গা থেকে এই বৈরী পরিবেশ রুখতে সচেতন হই, তবেই হয়তো সুন্দর একটি কক্সবাজার পর্যটন ক্ষেত্র আমরা আবার ফিরে পাবো। দর্শক, এবার একটু আমরা সুন্দরবনের খবর নিয়ে আসবো। সুন্দরবনের খবর জানাতে বাগেরহাট থেকে যুক্ত হবেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, আমরা একটু সুন্দরবনের খবরাখবর জানতে চাই। সুন্দরবনকে বাংলাদেশের অক্সিজেন ব্যাংক বলা হয়। এই যে বিভিন্ন ঝড় বৃষ্টি থেকে রক্ষা করছে, কিন্তু দিনে দিনে সুন্দরবনের অবস্থায় বিপর্যস্ত হয়ে যাচ্ছে। গাছগুলো কেটে ফেলা হচ্ছে কিংবা উপড়ে যাচ্ছে, পশু পাখি প্রাণীগুলো মরে যাচ্ছে। তো এরতে করণীয় কি? প্রশাসন কিছু করছে কিনা, কি মানে এর পদক্ষেপগুলো কি নেওয়া হচ্ছে? সারিকা, আপনি যেমনটি বলছিলেন, আপনি অবশ্যই জানেন যে উপকূলে যখন আঘাত হানে প্রাকৃতিক দুর্যোগ, যে সুন্দরবন আমাদের রক্ষা করে মায়ের মতোই, ঠিক মায়ের কোলে আগলে রেখে যেভাবে আমাদের রক্ষা করে, আমাদের বলা যায় যে উপকূলের মানুষের হৃৎপিণ্ডও বটে, কিন্তু সেই সুন্দরবনকে কিন্তু আমরা বিভিন্নভাবে ধ্বংস করেছি। আমি যদি বলি আপনাকে যে গত 26 তারিখে যে রিমেলটা গেল, যেভাবে আমরা ভেবেছিলাম যে আমাদের আঘাত এনে উপকূলীয় জেলাসহ বেশ কয়েকটি জেলাকে লণ্ডভণ্ড করবে, কিন্তু সেইটা আসলে সেইভাবে কিন্তু আমরা ক্ষতিগ্রস্ত হইনি বলে যারা এলাকাবাসী আছে, উপকূলের মানুষ, তারা কিন্তু আমাদের জানিয়েছে। তো সেক্ষেত্রে আমরা দেখেছি যে প্রাকৃতিক দুর্যোগটা কিন্তু একের পর এক চলে আসছে। আমরা 88-র বন্যা, 91-র বন্যা সহ 2007 সালে সিডারের কথা যদি বলি, যেভাবে মানুষ মারা গিয়েছে এবং এবছরে যেভাবে মারা যাওয়ার কথা ছিল, কিন্তু সেইভাবে আসলে অতটা কিন্তু আমরা ক্ষতিগ্রস্ত হয়নি। শুধু তাই নয়, কয়েক বছর পর পর যেভাবে প্রাকৃতিক দুর্যোগ আসতো, এখন কিন্তু প্রতি বছরই প্রাকৃতিক দুর্যোগ এসে আমাদের হানা দিচ্ছে এবং আমরা কিন্তু মোটামুটি ক্ষতিগ্রস্ত হচ্ছি। কিন্তু যদি বলি রিমেলের কথা, যেভাবে ঘন্টার পর ঘন্টা, 24 ঘন্টার পরও অনেক বেশি কিন্তু তাণ্ডব চালিয়েছে, কিন্তু সুন্দরবন আমাদের রক্ষা করেছে। যদিও সুন্দরবন অনেক গাছ উপড়ে পড়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে, বন্যপ্রাণী মারা গিয়েছে, সেই তুলনায় কিন্তু মানুষের জানমালের ক্ষতিটা কিন্তু কম হয়েছে বলে আমরা দেখেছি। কিন্তু এই সুন্দরবনকে রক্ষা করতে হবে, কিন্তু এটা কি সরকারের একার দ্বারাই কি সম্ভব? না, এটা একার দ্বারা সম্ভব না। এটা যেসব আমরা মানুষ আছি, আমাদের সচেতন হতে হবে। কিন্তু এই সচেতনের জন্য কিন্তু সরকার একটা দায়বদ্ধতা রয়েছে, যেমন আমরা অনেকেই জানি না। সেক্ষেত্রে সরকার যদি অ্যাওয়ারনেস তৈরি করে, পাঠ্যপুস্তকে সুন্দরবনকে রক্ষা করার জন্য, পরিবেশকে রক্ষা করার জন্য যদি আরও বিভিন্ন তথ্যপত্র যদি এখানে সন্নিবেশিত করে, তাহলে কিন্তু আমরা এখান থেকে আমরা বেঁচে যেতে পারি। সুতরাং এই সুন্দরবনকে রক্ষা করতে হলে আমাদের রক্ষা করতে হবে, আগুন দেওয়া যাবে না। আর এলাকায়, জনবসতি এলাকায় যেসব বিপুল পরিমাণ গাছ কেটে কেটে বিভিন্ন প্রকল্প তৈরি করে কাজ করা হচ্ছে, সেগুলো আমাদের বন্ধ করতে হবে। তাহলে কিন্তু সুন্দরবনের হাত থেকে আমরা রক্ষা পাবো, এই পরিবেশ বিপর্যয় থেকে আমরা রক্ষা পাবো। এই ছিল মোটামুটি স্বল্পর ভিতরে আর কি বাগেরহাটের আপাতত তথ্য। ধন্যবাদ।
দর্শক, আমরা জানছিলাম বাংলাদেশের অক্সিজেন ব্যাংক সুন্দরবনের খবরাখবর নিয়ে। এবার একটু আমরা চলে যাব সিলেটে। সিলেটে পানিবন্দী মানুষের দুর্ভোগের খবর তো আমরা জানবোই, সেই সাথে যে এত বন্যা ঘটছে এর পেছনে কারণগুলো একটু আমরা জেনে আসবো। আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আজহার উদ্দিন শিমুল। শিমুল, এই যে বন্যা ঘটে গেল, প্রায় সিলেটে এরকম দুর্যোগ দেখা যাচ্ছে, এর পেছনে কারণগুলো কি এবং করণীয় কি হতে পারে, এর প্রভাব নিয়েও আমাদের জানাবেন। সারিকা, আসলে সিলেটে 1988 সালের পর থেকে 2024 সাল পর্যন্ত কিন্তু ছোট বড় মিলিয়ে প্রায় 9টা থেকে 10টির মতো বন্যা আসলে সিলেটে হয়েছে। আসলে সিলেটে আসলে বন্যা কিন্তু গত 2022 সালের পর থেকে এক ধরনের নিয়মিতভাবে কিন্তু আসলে সিলেটে আকস্মিক বন্যা আসলে দেখা দিচ্ছে। এবং শুধু সিলেটে নিম্নাঞ্চল না, সিলেটের যে শহরের আশপাশ এলাকাগুলো রয়েছে সেগুলো আসলে বন্যায় কবলিত হচ্ছে। আমরা এখন যে এলাকায় আছি এই এলাকা হচ্ছে সুরমার টিক্কুল গেসাই। এই এলাকার আশপাশ এলাকা কিন্তু প্রায় সিলেট নগরের 28টি ওয়ার্ড কিন্তু প্লাবিত হয়েছিল। তার মধ্যে কিন্তু অনেক এলাকা থেকে কিন্তু ইতিমধ্যে পানি নামা শুরু করেছে। আপনাকে যদি বলি যে আসলে সিলেট নগরীর প্রতিটি কাল বা চড়ায় কিন্তু এখনও আমরা দেখতে পাচ্ছি যে আবর্জনা স্তূপ রয়েছে। চড়াগুলোতে আসলে পচাবাসী গৃহস্থালির আবর্জনা থেকে শুরু করে পলিথিন, প্লাস্টিক বোতল, রাবার, কাচের মতন অপচনশীল দ্রব্য আসলে ফেলাকে নগরবাসীরা আসলে স্বাভাবিকভাবে নিচ্ছেন। এসব ময়লার ছড়া থেকে প্রবেশ করছে এই সিলেটের সুরমা নদীতে, নিশ্চয়ই আপনারা আমাদের ফ্রেমে দেখতে পাচ্ছেন। অথচ এই সুরমা নদীকে বলা হয় সিলেটের প্রাণ। সিলেট নগরী সুরমা নদীকে কেন্দ্র করেই মূলত আসলে গড়ে উঠেছে। সুরমার মতো যদি বলি, সিলেটের যে অন্যান্য যে নদী রয়েছে, কুশিয়ারা, খোয়াই, মৌলভীবাজারে মনু নদী সহ সবগুলো নদী আসলে মূলত দূষণের শিকার হচ্ছে। আমরা সংশ্লিষ্টদের সাথে কথা বলেছি, তারা আসলে বলছেন যে গত 30 বছরে সিলেটের প্রায় 50% পরিবেশ নষ্ট হয়ে গেছে, পাহাড় টিলা ধ্বংস করে ফেলা হয়েছে। সিলেট নগর এবং আশপাশ উপজেলার প্রায় 70% জলাভূমি, পুকুর, দিঘি ইতিমধ্যে কিন্তু আসলে ভরাট হয়ে গেছে, যার কারণে আসলে ধ্বংস হচ্ছে জীববৈচিত্র্য। সিলেটের যারা পরিবেশবাদী রয়েছেন তারা আসলে আমাদেরকে জানিয়েছেন যে সিলেট বিভাগ জুড়ে যে অন্তত কোটি মানুষের বসবাস, এই সিলেট শহরে কিন্তু ভূমির সংকট প্রবলভাবে আসলে দেখা দিয়েছে। কিন্তু সেই সংকট সমাধানে প্রাকৃতিক পরিবেশকে আসলে গুরুত্ব দেওয়া হচ্ছে না, যার কারণে আসলে গত 3 দশক ধরে সিলেটের নদী, বিল, হাওর ভরাট করে আসলে নগরায়ন করা হচ্ছে, যার ফলে আসলে সিলেটের পরিবেশ দিন দিন আসলে নষ্ট হচ্ছে এবং প্রাকৃতিক দুর্যোগের মুখোমুখি হতে হচ্ছে কিন্তু এই সিলেটবাসীকে। সংশ্লিষ্টরা বলছেন যদি অতি সত্বর আসবে এসব যদি কাটানো না যায় তাহলে কিন্তু সিলেট বারবার কিন্তু এই প্রাকৃতিক দুর্যোগের মধ্যে পড়বে। যেমন 2022 সালে যে বন্যা মানুষকে আসলে যে ক্ষতির মুখোমুখি করেছিল, 2024 সালে কিন্তু একইভাবে আসলে বন্যার আশঙ্কা করা হচ্ছে। যদিও আসলে নদ নদীর পানিটা কিছুটা কমা শুরু করেছে, কিন্তু সুনামগঞ্জের অবস্থা আসলে দিন দিন অবনতির দিকে যাচ্ছে বলে আমরা জানতে পেরেছি। তো সারিকা, এই ছিল আসলে পরিবেশ দিবস ঘিরে সিলেটের পরিবেশ এবং বন্যার সবশেষ। শিমুল, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা সুন্দরবন, সিলেট এবং বাগেরহাট থেকে জানছিলাম সেখানকার বর্তমান পরিস্থিতি নিয়ে। আমরা জানছিলাম এসব দুর্যোগের পেছনে হয়তো আমরাই দায়ী। আমাদের আরও নিজ নিজ জায়গা থেকে পরিবেশের প্রতি সচেতন হতে হবে, আরও সদয় হতে হবে। দর্শক, এবারে QSTL নিবেদিত সকাল 24-এর সময় হলো ছোট্ট একটা বিরতির। ফিরছি আরও আয়োজন নিয়ে, আমাদের সঙ্গেই থাকুন। ফিরে এলাম বিরতির পর, আবারও আমন্ত্রণ QSTL নিবেদিত সকাল 24-এ। দর্শক, আয়োজনের এই পর্যায়ে আমরা পত্রিকার খবরগুলো দেখে নেব। আমরা শুরু করব সমকাল দিয়ে। সমকালের শুরুতেই যে শিরোনামটি আমরা দেখছি, বাজেট ঘাটতি কমানো হচ্ছে। অর্থনীতিতে চলমান সংকট বিবেচনায় নিয়ে আগামী 2024-25 অর্থ বছরে বাজেটের ব্যয় পরিকল্পনায় উচ্চাভিলাষ দেখাচ্ছে না সরকার। ব্যয়ের আকার বাড়ছে 5%-এরও কম, বাজেট ঘাটতিও কমছে। মোদি ম্যাজিকে ধস চমক কংগ্রেসের। ভারত 400-র বেশি আসন পাওয়ার স্লোগান দেওয়া বিজেপি নেতা নরেন্দ্র মোদীর এনডিএ জোট এবার লোকসভা নির্বাচনে 300 লক্ষই ছুঁতে পারেনি। বিভিন্ন গণমাধ্যমের বুথ ফেরত জরিপের পূর্বাভাসকে মিথ্যা প্রমাণ করে 296 আসনে আটকে গেছে দেশটির কেন্দ্রে ক্ষমতায় থাকা এনডিএ জোট। 11.5 লাখ গাছ হত্যা সরকারি সংস্থার কোপে। গাছগাছালিতে ভরা ছিল নওগাঁর ধামিরহাটের আলতাদিঘি জাতীয় উদ্যান। সেখানে উন্নয়নের গল্প সামনে এনে বাছবিচার ছাড়াই সম্প্রতি কেটে ফেলা হয়েছে হাজারো গাছ। দর্শক, চলে যাব প্রথম আলোতে। করের চাপে খরচ বাড়বে মানুষের, কথা বলায় খরচ বাড়তে পারে,
এলইডি বাতি, এসি, ফ্রিজ, পানি শোধন যন্ত্র, সিসি ক্যামেরা, জুসের দাম বাড়তে পারে। করমুক্ত আয়সীমা বাড়ছে না। উত্তরাধিকার সম্পদ হস্তান্তরে কর নেই। ফ্ল্যাট প্লট কেনা ও নগদ টাকায় কালো টাকা সাদা করার সুযোগ। এবার জোটের উপর ভর করতে হচ্ছে মোদীকে। 2014 সালের 282 আসন পেয়ে সরকার করেছিলেন মোদী। 5 বছর পর পেয়েছিলেন 303 আসন। জোট সরকার চালানোর কোনো অভিজ্ঞতা মোদীর নেই। এবারই প্রথম তাকে জোট সরকার গঠন করতে হচ্ছে। বড় জয় পেল তৃণমূল কংগ্রেস। পশ্চিমবঙ্গ রাজ্যে তৃণমূল কংগ্রেস লোকসভা নির্বাচনে গতবার তুলনায় এবার বেশ ভালো করেছে। দর্শক, চলে যাচ্ছি পরবর্তী পত্রিকাতে। এবার আমরা কালের কণ্ঠে শিরোনামগুলো দেখব। এবার জোটই ভরসা মোদীর। মোদী ম্যাজিক ম্যান। রাহুলের ইন্ডিয়া জোটের চমক। সরকার গঠনের সুযোগ ইন্ডিয়ার সামনেও। প্রশ্ন ছাড়াই কালো টাকা সাদা করা যাবে। করমুক্ত আয়সীমা বাড়ছে না, বাড়ছে তালিকাভুক্ত কোম্পানির কর্পোরেট কর। রিটার্ন দাখিলের বাধ্যবাধকতা বাড়ছে। রিটার্ন অ্যাসেসমেন্ট বিধান বাতিল। কঠিন শর্তে আইসিটি খাতে 3 বছর কর অব্যাহতি। চাইলে বেনজিরকে 15 দিন সময় দেবে দুদক। সাবেক আইজিপি বেনজির আহমেদ ও সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ আওয়ামী লীগের কেউ নন বলে মন্তব্য করেছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দর্শক, চলে যাব দৈনিক ইত্তেফাকে। শরিকদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত জানাবো, সরকার না বিরোধী দল ইস্যুতে সাংবাদিকদের রাহুল গান্ধী। বৈদেশিক মুদ্রা অর্জনে চায়ের বহুবিধ ব্যবহারের আহ্বান প্রধানমন্ত্রীর। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বব্যাপী চায়ের চাহিদা বৃদ্ধি পাওয়ায় চা পাতা বাল্কে বিক্রি না করে এর মূল্য সংযোজন করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, মানুষের রুচি এখন বদলে গেছে। বিভিন্ন ধরনের চা এখন পাওয়া যায়। সুগন্ধি চা তৈরি করুন। বিশ্বব্যাপী বিভিন্ন ধরনের স্বাদের চায়ের চাহিদা এখন অনেক বেশি। চা উৎপাদনের পাশাপাশি এদিকে বিশেষ নজর দেওয়া প্রয়োজন। চলে যাব বণিক বার্তায়। দেশে 50% পরিবারে ফ্রিজ পৌঁছে গেছে। একসময় দেশে ব্যবহৃত ফ্রিজের পুরোটাই ছিল আমদানি নির্ভর। এখন 90% দখল করে নিয়েছে দেশে উৎপাদিত ফ্রিজ। দর্শক, পাশাপাশি যে আমরা শিরোনামটি দেখছি, অর্থনীতি ও ব্যবসায় মন্দা থাকা সত্ত্বেও কর বাড়ানোর প্রস্তাব নিয়ে আসছে বাজেট। আগামী অর্থবছরে কর অব্যাহতির আওতা কমানোর মাধ্যমে 15,000 কোটি টাকা রাজস্ব বাড়ানোর লক্ষ্য রয়েছে। ভারতে বিজেপির সংখ্যাগরিষ্ঠতা হারানোর আশঙ্কায় পুঁজি বাজারে ধস। লোকসভা নির্বাচনের ফল ঘোষণার দিনে সূচকের ব্যাপক পতন ঘটেছে ভারতের শেয়ার বাজারে। গতকাল ভোট গণনা শুরুর পরই সূচকের পতন ঘটতে পারে। 2020 সালের মার্চের পর দেশটির পুঁজিবাজারের এটাই ছিল সবচেয়ে বড় পতন। দর্শক, এই ছিল আজকের পত্রিকার প্রধান শিরোনামগুলো। আমরা পত্রিকার প্রধান শিরোনামগুলো তো জানছিলাম, এবার একটু আমরা কৃষির দিকে নজর দেব। মৌলভীবাজারের পাহাড়টিলায় এবার ব্যাপক ফলন এসেছে কাঁঠাল, আনারস, আম আর লিচুর। জেলার চাহিদা মেটানোর পাশাপাশি এসব ফল চলে যাচ্ছে দেশের নানা প্রান্তে। সবকিছু ঠিকঠাক থাকলে এবার ভালো আয় হবে বলে জানিয়েছেন চাষিরা। সুস্বাদু হওয়ায় মৌলভীবাজারের কাঁঠাল, আনারস আর লিচুর চাহিদা আছে দেশ জুড়ে। চলতি মৌসুমে জেলার জুড়ি, বড়লেখা, কুলাউড়া, রাজনগর, কমলগঞ্জ ও শ্রীমঙ্গলের পাহাড় ও টিলায় ব্যাপক আবাদ হয়েছে এসব ফলের। সবকিছু ঠিকঠাক থাকলে ভালো দাম পাওয়ার আশা চাষিদের। এই পাহাড়গুলো হইল প্রচুর আনারস, কাঁঠাল, আম, লেচু বিভিন্ন ফসল ধরে। এতে আমরা এগুলা সংগ্রহ করিয়া
করিয়ে আমরা এটা বিক্রি করি এবং আমরা কোনো বিষ ধরনের কোনো কিছু দেই নাই। পাশাপাশি আম, জাম আর লিচুরও ভালো ফলন এসেছে এবার। রসালো সব ফল স্থানীয় চাহিদা মিটিয়ে চলে যাচ্ছে দেশের নানা প্রান্তের ভোক্তার কাছে। ঠেলা জায়গা থাকার কারণে মানুষের চাহিদা অনেক বেশি, কারণ এই ফলটা খুব ভালো হয়। এটা যে প্রাকৃতিক একটা ফল খাওয়া যে প্রাকৃতিক ফল খাইলো এটা অনুভব করতে পারে। জ্যৈষ্ঠী মাসের প্রথম দিনে আমরা আনারস এবং কাটল, লিচু, আম বিক্রি করা শুরু করি বাজার যাতায়াত, এবং অনেক জায়গায় যায় আমাদের ফল। শেরপুর এবার দিরাই পর্যন্ত যায়, সিলেটও যায়, বিভিন্ন জায়গায় যায় আমাদের ফল। পাহাড়টিলায় ফলের আবাদ সম্প্রসারণ ও সুষ্ঠু বাজারজাত গড়ে তুলতে কাজ করছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। এই অঞ্চলের কাঁঠালটা একটু বিশেষত্ব রয়েছে, খুবই মিষ্টি এবং বাইরে তার বেশ চাহিদা রয়েছে, ভালো ফলন হয়েছে, তারা বাজার মূল্য বেশি পাচ্ছে। এছাড়াও এই অঞ্চলের বাহিরে বিভিন্ন জেলায় তারা কাঁঠাল বিক্রি করছে। আনারসের প্রণোদনার মাধ্যমে আমরা নতুন একটি MD2 নামে জাত আমরা কৃষকদেরকে দিয়েছি, আশা করছি এই জাতটাও ভালো করবে। জেলায় এবছর 2110 হেক্টর জমিতে কাঁঠাল, 1215 হেক্টর জমিতে আনারস ও 251 হেক্টর জমিতে লিচুর আবাদ হয়েছে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। দর্শক, প্রায় আমরা আয়োজনের একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি, কিন্তু এবার একটু আমরা জন্মদিন নিয়ে জেনে আসবো। আজ 5 জুন, আজকের এই দিনটি আপনাদের যাদের জন্মদিন তাদেরকে সকাল 24 পক্ষ থেকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। দর্শক, আপনাদের সাথে সাথে আমরা জানবো আজকের দিনটিতে কোন কোন বিশিষ্ট ব্যক্তি জন্ম নিয়েছেন, তাদের শুভেচ্ছা জানাবো, সেই সাথে তাদের কয়েকটি বিশেষ কাজ নিয়েও আমরা জেনে নেব। 1928 সালের এই দিনে জন্মগ্রহণ করেন ইংরেজ নাট্য ও চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক সেসিল অ্যান্টনিও টনি রিচার্ডসন। তিনি 1964 সালে টম জোন্স চলচ্চিত্র পরিচালনা করে শ্রেষ্ঠ পরিচালনার জন্য একাডেমি পুরস্কার ও প্রযোজক হিসেবে শ্রেষ্ঠ চলচ্চিত্রের জন্য একাডেমি পুরস্কার অর্জন করেন। এছাড়া তিনি আ টেস্ট অফ হানি চলচ্চিত্র প্রযোজনার জন্য শ্রেষ্ঠ ব্রিটিশ চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। 1952 সালের এই দিনে জন্মগ্রহণ করেন ভারতীয় চলচ্চিত্র প্রযোজক মুকেশ ভাট। তিনি একাধিক বলিউড চলচ্চিত্র প্রযোজনা করেছেন। 1986 সালে প্রতিষ্ঠিত চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান বিশেষ ফিল্মসের সহ মালিক। তার প্রযোজিত কয়েকটি উল্লেখযোগ্য চলচ্চিত্র হল আশিকি, দিল হ্যায় কি মানতা নেহি, গুলাম, রাজ, মার্ডার। 1971 সালের এই দিনে জন্মগ্রহণ করেন মার্ক রবার্ট মাইকেল ওয়ালবার্গ। তিনি একাধারে একাডেমি পুরস্কার মনোনীত এবং বাফটা পুরস্কার বিজয়ী মার্কিন চলচ্চিত্র ও টেলিভিশন অভিনেতা, প্রযোজক এবং র্যাপার। তিনি দ্য ডিপার্টেড ছবিতে সার্জেন্ট শন দিগনাম চরিত্রে অভিনয়ের জন্য সেরা পার্শ্ব অভিনেতা হিসেবে অস্কার মনোনয়ন পেয়েছিলেন। 1972 সালের এই দিনে জন্মগ্রহণ করেন বাংলাদেশি মডেল অভিনেত্রী তানিয়া আহমেদ। মডেলিং দিয়ে তার কর্মজীবন শুরু হলেও পরে তিনি টেলিভিশন নাটকে অভিনয় করেন। শেখু সিকান্দার নাটকে ময়ূরন ও রঙের মানুষ নাটকে মানজেলা চরিত্র দুটি তাকে পরিচিতি দেয়। শ্যামল ছায়া চলচ্চিত্র অভিনয় করে তিনি প্রশংসিত হন এবং শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে বাচসাস পুরস্কার লাভ করেন। দর্শক, বিশ্ব পরিবেশ দিবস। মানুষ যাতে পৃথিবীর অন্যান্য প্রাণীর সাথে সুন্দরভাবে বেঁচে থাকতে পারে, তাই প্রয়োজনীয় পদক্ষেপগুলো স্মরণ করিয়ে দেয়াই এই দিবসের মূল উদ্দেশ্য। আমাদের ব্যক্তিগত পর্যায়ে ছোট ছোট কাজগুলোই অবদান রাখতে পারে বিশ্বের বড়ভাবে সুন্দরভাবে বেঁচে থাকার জন্য। দর্শক, আমরা যার যার জায়গা থেকে সচেতন হয়ে উঠবো, এই প্রত্যাশা রেখে শেষ করছি আজকের আয়োজন। শুভ সকাল।